ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়। তোমাদের প্রস্তুতি গুছিয়ে দিতে প্রতিনিয়ত আমরা ফ্রি সব চমৎকার ক্লাস নিয়ে আসছি প্রো উইথ স্বাধীন প্ল্যাটফর্মের পক্ষ থেকে। সাধারণ জ্ঞানের 30টা ক্লাস দিব, তার মধ্যে আজকে আছি 4 নম্বর ক্লাসে। আর আজকের টপিকে আমরা কথা বলবো বাংলাদেশের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে। সো প্রথমে আমি ওই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করব যেগুলো থেকে প্রতি বছর প্রায়শই প্রশ্ন থাকে। সো তার মধ্যে প্রথম টপিকটা হচ্ছে কি দেখো তো, সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীত। যেমন গম্ভীরা বৃহত্তর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের একটা গান। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে বলতে পারে যে গম্ভীরা গানটা কোন অঞ্চলের, সেটা কি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের নাকি মানে এই টাইপের দিবে। তো তুমি ধরে নিলা যে এই যে আমাদের বৃহত্তর যে তোমার রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ তারই একটা গানের অংশ হচ্ছে গম্ভীরা। তাহলে গম্ভীরা কোন জায়গায় গাওয়া হয়, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহীর দিকে। পরেরটা হচ্ছে আলকাপ। আলকাপ রাজশাহী অঞ্চলের পালাগানের একটি শাখা, অর্থাৎ রাজশাহী অঞ্চলে অনেক পালাগান হয়, সেই পালাগানের একটা শাখার নাম হচ্ছে কি আলকাপ। তারপর দেখো জারি গান। জারি গান কি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের গান, এটি ভাটি অঞ্চলের গান। নৌকা বাইচ যে প্রতিযোগিতা দেখি না আমরা, যে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়, সেই নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্যে এই জারি গানটা গাওয়া হয়। ঠিক এইরকম হচ্ছে সারি গান। সিলেট ও ময়মনসিংহ সহ ভাটি অঞ্চলের গান নৌকা বাইচ প্রতিযোগিতার সময় পরিবেশিত হয়। তাহলে জারি গান, সারি গান এই দুইটাই নৌকা বাইচ প্রতিযোগিতার সময় পরিবেশিত হয়। এর মধ্যে জারি গানটা কোথায়, সেটা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ এবং ঢাকা, এবং এই ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ময়মনসিংহ সিলেট, মানে সারি হচ্ছে সিলেট, দন্ত স দিয়ে, দেখো দন্ত স দিয়ে সারি, দন্ত স দিয়ে সিলেট। তার মানে সারি গান কোন কোন জায়গায়, সিলেট ও ময়মনসিংহ, আর জারি গান কোথায়, ঢাকা ও ময়মনসিংহ। তারপরে দেখো পালাগান, এ গানের উৎসভূমি হচ্ছে ময়মনসিংহ। আমরা যে পালাগান বলি, সেই পালাগানের উৎসভূমি ধরা হয় ময়মনসিংহকে। লেটো গান ময়মনসিংহ অঞ্চলের গান। আমরা জানি আমাদের কাজী নজরুল ইসলাম লেটো গানের সাথে জড়িত ছিল এবং সেটার উৎপত্তি কিন্তু হচ্ছে ময়মনসিংহে, এটা ময়মনসিংহ অঞ্চলের গান। চটকা রংপুর অঞ্চলের গান, যেটা ভান্ডারী নামে পরিচিত। পরীক্ষায় আসতেই পারে যে কোন গানটি ভান্ডারী নামে পরিচিত, উত্তর হবে চটকা, ঠিক আছে। তারপরে দেখো সাম্পানের গান, চট্টগ্রাম অঞ্চলের জনপ্রিয় লোকসঙ্গীত। চট্টগ্রামের জনপ্রিয় লোকসঙ্গীত হচ্ছে তোমার এই সাম্পান। চট্টগ্রামের নৌকাকে বলা হতো সাম্পান, চট্টগ্রামের নৌকাকে বলা হতো সাম্পান, সেই সাম্পান অনুযায়ী সাম্পান গান, ঠিক আছে। আমরা যদি পরবর্তী টপিকগুলো দেখি, এইখানে কীর্তন দেয়া আছে। কীর্তন আমরা অনেক বেশি পরিমাণে, আমরা যারা সিলেটে আছি তারা শুনতে পাই। রাধাকৃষ্ণের প্রশংসাসূচক গান, অর্থাৎ রাধাকৃষ্ণকে প্রশংসা করে যে গান গাওয়া হয় সেটাকে বলা হয় কীর্তন। তারপরে হচ্ছে মরসিয়া, শিয়া মতবাদ, অর্থাৎ শিয়া মতবাদ যারা আছে মতাবলম্বী, তাদের পশ্চিমা ভাবধারার গান হচ্ছে মরসিয়া। তারপর গাজীর গান, দেখো গাজীর গান, এই গানের উৎপত্তি ফরিদপুর অঞ্চলে, গাজীর গান গাওয়া হয়। তারপর ঘাটু গান। ঘাটু বাংলাদেশের হাওর অঞ্চলের বিলুপ্ত প্রায় এক প্রকার লোকসঙ্গীত। তাহলে পরীক্ষা দিতে পারে নিচের কোন লোকসঙ্গীতটি প্রায় বিলুপ্ত, সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কি ঘাটু গান। তাহলে দেখো ঘাটে ঘাটে নৌকা ভিড়িয়ে এই গান গাওয়া হয় বলে এর নাম ঘাটের গান বা ঘাটু গান বলা হতো। তারপর দেখো ভাটিয়ালি ময়মনসিংহ অঞ্চলের গান, তাহলে বেশিরভাগ গান কিন্তু ময়মনসিংহ অঞ্চলের। জেলে মাঝিদের গান হিসেবে সুপরিচিত। ভাটির মাঝির কণ্ঠে জনপ্রিয় গান মন মাঝিরে বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, একটা গান আছে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এইটা কিন্তু হচ্ছে তোমার ময়মনসিংহ অঞ্চলের গান এবং এটাকে বলা হয় ভাটিয়ালি গান। বাউল গান, সেটা হচ্ছে বাউল শব্দটি এসেছে বাউর শব্দ থেকে, যার অর্থ হচ্ছে বাতুল অথবা পাগল। অর্থাৎ বাউলরা কখনো রীতিবন্ধনের মধ্যে আবদ্ধ থাকতে চান না, তারা সংসার থেকে মুক্ত পুরুষ। বাউলদের সাধনাই হচ্ছে সঙ্গীত চর্চা। এই গান মূলত তাত্ত্বিক ভিত্তিক, ঠিক আছে। এবং বাউল ধর্মমতের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব ফকির লালন শাহ বাউল গানের প্রতিকৃত, অর্থাৎ এই বাউল গানের একেবারে সামনের পুরুষ, তাকে পায়োনিয়র হিসাবে ধরা হয়, অগ্রদূত হিসাবে ধরা হয় ফকির লালন শাহকে। সো এই ক্লাসগুলোর পিডিএফগুলো কালেক্ট করে পড়তে পারলে কত যে কাজে দিবে। এবং এই জায়গাগুলোতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছে, আমি শেষের দিকে দেখিয়ে দিচ্ছি, ক্লাসটা পুরো করিও, টানিও না। সো পরের অংশে যদি দেখি, এইখানে কি বলা হচ্ছে দেখো তো, এখানে বলা হচ্ছে ভাওয়াইয়া। ভাওয়াইয়া কি, রংপুর অঞ্চলের একটা গানের নাম হচ্ছে ভাওয়াইয়া। মূলত গরুর গাড়ি চালকদের মুখে এই গান শোনা যায়, অর্থাৎ যারা গরুর গাড়ি চালায় তারা এই ভাওয়াইয়া গানটা গাইতো। তাহলে দেখো ভাওয়ালি গানের মধ্যে অধিক জনপ্রিয় হচ্ছে, অর্থাৎ ভাওয়ালি যে গানগুলো ছিল তার মধ্যে 3টা গান খুব জনপ্রিয়। উকি গাড়িওয়াল ভাই, তারপর হচ্ছে যেজন প্রেমের ভাব জানে না, কোন দেশে যান মৈশাল বন্ধুরে, এই 3টা গান হচ্ছে তোমার ভাওয়াইয়া গানের মধ্যে অত্যাধিক জনপ্রিয় গান। সো আশা করি এই জায়গাটাকে তুমি একটু নোট ডাউন করে রাখবা তোমার প্রিপারেশনটাকে গুছানোর জন্য। আমরা
পরবর্তীতে যাই, দেখো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নৃত্যের নাম। জানি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল নৃত্যের জন্য খুব বিখ্যাত, এবং এইখান থেকে তুমি একটা প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বিসিএস কিংবা যে কোনো পরীক্ষায় পেয়ে যেতে পারো। যেমন দেখো নৃত্যের নাম মণিপুররা, দেখো মণিপুর নৃত্য সিলেটের, অর্থাৎ আমরা যে সিলেটে আছি না, আমাদের এখানে অনেক মণিপুর সম্প্রদায় পাওয়া যায়, উপজাতি, তাদের নৃত্য আছে ওই জায়গায়। ঝুমুর নাচ হচ্ছে রংপুর এবং রাজশাহীতে, পদ্মার নাচন কুষ্টিয়া। তাহলে দেখো এখানে নৃত্যর নাম, এই জায়গায় অঞ্চলের নাম। ধূপ নাচ হচ্ছে খুলনা, ফরিদপুর, যশোর। বল নাচ হচ্ছে যশোরে। বেহুলার নাচারি হচ্ছে তোমার টাঙ্গাইলে, বেহুলার নাচারি টাঙ্গাইলে। তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, তুমি এইগুলাকে একটু নোট করে রাখো। আমি তোমাকে বলছি, আমরা তোমাকে পিডিএফটা দিয়ে দিব যাতে করে তুমি এইগুলাকে কালেক্ট করতে পারো। তারপরে আমাদের কোর্স চলে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে না তুমি, মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিলে আমাদের এরকম সুন্দর গুছানো পেইড ব্যাচের ক্লাস কিন্তু আরও চমৎকার, এর চাইতেও ক্লাস আছে, যেখানে আমরা বাংলার ক্লাস 20টা নিব, তার মাধ্যমে পুরো অ্যাডমিশন প্রিপারেশনটাকে গুছিয়ে দিব। ইংরেজির প্রায় 25টা ক্লাস থাকবে, সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে প্রায় 20টা, এর চেয়ে চমৎকার ক্লাস। এবং কোর্স ফি নিচ্ছি আমরা মাত্র 3000 টাকা, এবং আমাদের সম্পূর্ণ কোর্স শেষে ফাইনাল মডেল টেস্ট থাকবে তোমাদের জন্য 20টি, এবং 28 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে। পরীক্ষা শেষ হয়ে গেছে, এদিক ওদিক চিন্তা না করে 28 ডিসেম্বর থেকে আমাদের সাথে ক্লাস শুরু করে। তুমি তো ক্লাস করে দেখছো কত যত্ন সহকারে আমরা পড়াই, এবং ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা এই ক্লাসগুলা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব। প্রতিটা ক্লাস শেষে অবশ্যই তোমাকে এই লেকচার শিটগুলো পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। এমসিকিউ প্র্যাকটিস করতে হবে না, এর জন্য আমরা দিব প্র্যাকটিস শিট, যেখানে বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোকেই দিব যেন কমন আসে। তারপরে তুমি প্রতিটা ক্লাস রেকর্ডেড আকারে পাবা। ধরো একটা ক্লাস তুমি করতে পারো নাই, তুমি আজকে অসুস্থ বা তোমার বাসায় মেহমান আসছে, তুমি চাইলে পরবর্তীতে ওই ক্লাসটা করে নিতে পারবা, কিংবা 2 মাস পরে তোমার মনে হলো যে 1 নাম্বার ক্লাসটা করা দরকার, তুমি চাইলে করে নিতে পারবা, যেটা অফলাইনে করা সম্ভব না। তারপরে দেখো প্রতিটা ক্লাসের শেষে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় যদি তুমি কোনো কিছু না পারো, এটার জন্য থাকবে সলভ ক্লাস। সলভ ক্লাসে না পারলে তুমি টিচারের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবা। ধরো তুমি বলছো ভাইয়া যদি সরাসরি প্রশ্ন করা যায় তো ভালো হইতো, তুমি লাইভ ক্লাস করার সময় আমাদের সাথে কমিউনিকেট করে তো বলবাই যে ভাই 3 নাম্বার স্ট্রাকচারটা বুঝি নাই বুঝাই দেন, ওইখানে বুঝাই দেওয়া হবে। তারপরেও প্রবলেম হলে টিচারের সাথে সরাসরি ফোনে কথা বলবা যে ভাইয়া আমাকে ওই জিনিসটা আবার বুঝাই দেন, আমরা বুঝাই দিব। সো এই হচ্ছে আমাদের কোর্স। আশা করি এই কোর্স 20টা মডেল টেস্ট, প্র্যাকটিস শিট, তারপর আমাদের সাজেশন, এগুলো ফলো করলে তোমার চান্স আলহামদুলিল্লাহ হবে। ঠিক আছে, সরি ইনশাল্লাহ হবে। আমরা এখন পরবর্তী টপিকটাতে যদি যাই, বাংলাদেশের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, এইটাকে নিয়ে আমি একটু ডেসক্রিপশনে আলোচনা করবো। আমাদের টপিক ছিল এইটা, বাট গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমি আগে শেষ করেছি। দেখো এখানে যদি আমরা একটু কথা বলি, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি বাংলাদেশের মানুষের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটা আমরা জানি। আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে। 1907 সালে এটা আবিষ্কার করা হয়। আবার মাথায় রাখবা 1906 সালে কিন্তু আমাদের কি হয়েছিল বলতো, আমাদের যে মুসলিম লীগ আছে না, মুসলিম লীগ গঠিত হয়েছিল। সো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এইগুলো ধরে ধরে পড়া গুরুত্বপূর্ণ। আবার 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। তাহলে দেখো 1905 সালে বঙ্গভঙ্গ, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা, আর 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী খুঁজে পেয়েছিলেন চর্যাপদ। তারপর দেখো চর্যাপদ পাওয়া যায় কোথায়, নেপালের রাজদরবারে। চর্যাপদের সর্বাধিক পদ, অর্থাৎ চর্যাপদের মধ্যে অনেকগুলো কবির কবিতা পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বেশি যে কবিতা পাওয়া যায় তিনি হচ্ছেন কানহপা, তার প্রায় 13টা পদ পাওয়া যায় সেই চর্যাপদে। তাহলে চর্যাপদে কানহপার কতটা পদ বা কবিতা ছিল, 13টা। তারপর দেখো বাংলার টপ্পা গানের জনক হচ্ছে নিধুবাবু বা রামনিধি গুপ্ত। বাংলার টপ্পা গানের জনক হচ্ছে নিধুবাবু বা রামনিধি গুপ্ত। তারপরে দেখো ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। ময়মনসিংহের গীতিকা সংগ্রহ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। মাথায় রাখবা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সবগুলা। ঠাকুরমার ঝুলির লেখককে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। মরমী কবি নামে পরিচিত হাসন রাজা, অর্থাৎ মরমী কবিকে বাংলার হাসন রাজা। আমরা পরবর্তীতে যাচ্ছি। দেখো পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার প্রস্তাবক ছিলেন ডক্টর জিয়াউদ্দিন। আবার দেখো ভাওয়াইয়া যে অঞ্চলের গান, উত্তর হচ্ছে রংপুর। চটকা যে অঞ্চলের গান, রংপুর। গম্ভীরা বাংলাদেশের যে অঞ্চলের গান, উত্তরাঞ্চলের, অর্থাৎ রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের। মণিপুরী নাচ বাংলাদেশের যে অঞ্চলের, সিলেটের। কত সালে বাংলাদেশের নববর্ষ পয়লা বৈশাখ চালু হয়, 1556 সালে সম্রাট আকবরের দ্বারা। তারপর দেখো আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য হচ্ছে আমরা বাঙালি। কার উক্তি? উক্তিটা করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা কিন্তু পরীক্ষায় আসে, তাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে? উস্তাদ আলাউদ্দিন খাঁ।
উস্তাদ আলাউদ্দিন খাঁকে কিন্তু বলা হয় বাংলাদেশের সুর সম্রাট। আবার দেখো বাংলাদেশের বাউল সম্রাট বলা হয় লালন ফকিরকে, যেমন লালনের হাত ধরে বাংলার বাউল গানের একটা নতুনত্বের দিক বা একটা নতুনত্ব শুরু হয়েছিল, তাই তাকে বাংলার বাউল গানের সম্রাট বলা হয়। আর সুর সম্রাট বলা হয় উস্তাদ আলাউদ্দিন খাঁ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো যার জানা আছে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা প্রায় 90%। আমরা এখন পরবর্তী টপিকটাতে যাই। বাংলা ভাষায় রচিত গানের সম্রাট বলা হয় কাজী নজরুল ইসলামকে। ফুট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ছিল উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি ফুট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাও ছিলেন। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, কারণ তিনি প্রথম একেবারে সুন্দর এবং সার্থক উপন্যাস তৈরি করেছিলেন। দেখো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল, যেটি হচ্ছে 1865 সালে, মানে 1865 সালের দিকে। আর 1866 সালের দিকে আমরা দুর্গেশ নন্দিনী দেখতে পাই। কি দুর্গেশ নন্দিনী আমরা দেখতে পাই, যেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি ছিল। সো তারপরে যদি একটু খেয়াল করো, আমার মনে হয় এটাও 1865 হবে। আচ্ছা, এটা আমি ভুলে গেছি, 65 বা 66 হবে, কারণ আমার মনে হয় 66 সালে আমাদের যেটা ছিল, আমাদের 66 সালে যে উপন্যাসটা ছিল সেটা ছিল প্রদীপ নিবিয়া গেল। ঠিক আছে, ওই উপন্যাসটা প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 1866 সালে। 65 সালে মনে হয় এটা ছিল, এটা হয়তো বা 64 হতে পারে, আমি নট শিওর, বাট এটা মাথায় রাখবা যে বাংলা কপালকুণ্ডলা। দেখো 1866 সালে হয়তো বা কপালকুণ্ডলা প্রকাশিত হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, যেটা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা। তার একটা বিখ্যাত লাইন হচ্ছে প্রদীপ নিবিয়া গেল, যেটা বিসিএসে এসেছিল। আর 1864 সালে হয়তো বা আলালের ঘরের দুলাল, আর মোস্ট প্রবাবলি 1865 সালে দুর্গেশ নন্দিনী প্রথম সার্থক উপন্যাস হিসাবে তৈরি করা হয়েছিল, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরেই উপন্যাসের যাত্রা শুরু হয়, এবং তার কারণেই তাকে বাংলা উপন্যাসের সম্রাট বলা হয় বা তোমার হচ্ছে জনক বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কত তারিখ ছিল? 1358 8ই ফাল্গুন ছিল। তাহলে যদি বলা হয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি ছিল? 8ই ফাল্গুন। কি ছিল? 8ই ফাল্গুন। ঠিক আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে পঞ্জিকা সংস্কার করেন? 1966 সালে। 1966 সালে। তারপর দেখো দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবীকে? ডক্টর শামসুজ্জোহা। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ছিলেন ডক্টর শামসুজ্জোহা, রাজশাহী ইউনিভার্সিটির। স্মৃতিস্তম্ভ কবিতাটি কার লেখা? আলাউদ্দিন আল আজাদের। এটাও মাথায় রাখবা। স্মৃতিস্তম্ভ এই কবিতাটি কার লেখা? উত্তর হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। স্মৃতিস্তম্ভ কবিতাটি কার লেখা? উত্তর হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো পড়েছো কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা পড়েছো, তারা জানো যে আমি এখানে কি চমক দিচ্ছি তোমাদেরকে। সো আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। যেমনটা বলছি, দেখো এখানে একটা প্রশ্ন। এই প্রশ্নে কি বলা হচ্ছে? গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকের সঙ্গীত? আমরা জানি সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী, যেটা আমরা ক্লাসের মধ্যে একটু আগেই পড়েছি। এখন কথা হচ্ছে এটা কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে 2010-11 সালে এই প্রশ্নটা আসছিল। আমি বলেছি যে আমরা যা যা পড়াচ্ছি তা বিগত বছরের প্রশ্নের আলোকে। পরের প্রশ্নটা আমরা দেখি। দেখো বলা হচ্ছে কোয়েশ্চেন 2, বাংলাদেশের বিখ্যাত মণিপুরী অঞ্চলের নাচ। আমি একটু আগে নাচ পড়িয়েছিলাম, মণিপুরী নাচ। আমরা বলেছিলাম যে আমার সিলেট অঞ্চলের নাচ হচ্ছে এইটা। সো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে সিলেট। সো ক্লাস করে থাকলে বুঝবা যে কত চমৎকারভাবে পড়াই, এবং এই ক্লাসগুলো যদি এরকম হয়, আমাদের ব্যাচের ক্লাসগুলো আরও সুগঠিত, সেখানে আরও চমৎকার স্লাইড, সেখানে আরও সুন্দর প্রেজেন্টেশন, সেখানে প্র্যাকটিসের জন্য আমরা এমসিকিউ এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রতিটা টপিকের উপরে 1-150 এমসিকিউ দিচ্ছি। সেগুলো পড়লে কমন আসবে না? ডেফিনেটলি আসবে। সো আমরা যদি পরের অংশে যাই, পটগান এই ঐতিহ্যবাহী বাংলা নাট্য আঙ্গিকটি কোন অঞ্চলের? দেখো তুমি একটু খেয়াল করলে দেখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো একটু কঠিন হয়ে থাকে। সো এর জন্য পটগান এটা কিন্তু হচ্ছে তোমার খুলনার একটা গান, যেটা হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল, যে পটগান এই ঐতিহ্যবাহী বাংলা নাট্য আঙ্গিকটি কোন অঞ্চলের? সেটা হচ্ছে খুলনার। ঠিক আছে। সো আমরা পরের অংশটা দেখব। নটপাল এই ঐতিহ্যবাহী বাংলা নাট্য, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো করা হয়ে থাকে, যেহেতু হচ্ছে তোমার সিলেটের এটা নটপাল, যেহেতু তাদের হচ্ছে এই জিনিসগুলোরে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। নাট্যমঞ্চ, নাটক দেখবা সেলিম আলদিন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, কারণ সেলিম আলদিন নাট্যমঞ্চ আছে জাহাঙ্গীরনগরে। সো নাটকের বিষয়গুলোকে সেদিকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। সো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। জারিগান কোন অঞ্চলের? আমরা বলেছিলাম যে জারিগান কোন অঞ্চলের? জারিগান ঢাকা এবং ময়মনসিংহের। আমরা পড়েছিলাম না একটু আগে যে ঢাকা ও ময়মনসিংহের হচ্ছে জারিগান, ময়মনসিংহ।
সিংহ। এবং মনে আছে আমরা বলেছিলাম যে সিলেট এবং ময়মনসিংহের হচ্ছে সারি গান, সারিতে দন্তস্ব আছে, সিলেটে দন্তস্ব আছে। সো এটা মাথায় রাখবা যে সারি গান সিলেট ও ময়মনসিংহ, আর জারি গান হচ্ছে তোমার ঢাকা ও ময়মনসিংহ। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলাদেশের উত্তরাঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত। দেখো বাংলাদেশের উত্তরাঞ্চল বলতে কোনটা? উত্তরাঞ্চল বলতে কিন্তু আমরা জেনে থাকি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মধ্যে ভাওয়াইয়ারা গান গেয়ে থাকে, যেটা আমরা দেখেছিলাম তোমার কি গরুর গাড়ি চালানোর সময় যে গান গাওয়া হয়। এবং সেখানে কিন্তু আমরা 3টা গান তোমাদেরকে দেখিয়েছিলাম যে গানগুলো অনেক বেশি পরিমাণে জনপ্রিয়। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা তোমার ভালো লেগেছে। তুমি অবশ্যই ক্লাসের পিডিএফটা কালেক্ট করে নিবা। এবং আমাদের কিন্তু একটা চমৎকার টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমি প্রতিনিয়ত স্টুডেন্টদের গাইড করে থাকি। সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। তুমি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, আমাদের এই পিডিএফটা কালেক্ট করতে পারো। আর ব্যাচে তোমাদের জন্য মাখন টাইপের জিনিস রেখেছি, অবশ্যই পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবা। আজকের ক্লাসে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।